দ্রুত সব জয়েন করে ফেলো, আজকে সাম্প্রতিকের ক্লাস নিব। হ্যাঁ, এখন একটা ক্লাস নিব, 3টার সময় আরেকটা ক্লাস নিব সাম্প্রতিকের। যে যেখান থেকে যোগদান করছো দ্রুত যোগদান করো, কমেন্ট করো যে কেমন আছো, শুনতে ঠিকঠাক পাচ্ছ কিনা প্লিজ। কমেন্ট দেখার জন্য আমাকে মাঝে মাঝে পিছনে আসতে হয়, এটা হলো সমস্যা। আহ বাসা থেকে ক্লাসে যোগদান করছি আজকে। ভালো আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। সাউন্ড ক্লিয়ার? ওকে। আমরা আজকে সাম্প্রতিক ক্লাস করব, এবং আজকে এখন একটা 3টার সময় আরেকটা ক্লাস হবে। এই দুটা ক্লাসের মধ্য দিয়ে এই দুটা ক্লাসের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাস আজকে শেষ হবে। সাথে কিছু সাজেশন দিব তোমাদের। চট্টগ্রামের যারা আছো, আমি তো চট্টগ্রাম কালকে আসতেছি, ফলে চট্টগ্রামে ক্লাসরুমে তোমাদের সাথে সাম্প্রতিক নিয়ে আলোচনা হবে। ইনশাল্লাহ সামনের মাসে তোমাদের সাথে অফলাইনে রিটেন ক্লাসে দেখা হবে। আমরা আজকে সাম্প্রতিক ক্লাস করব, একটা খাতা বের করো, একদম মানে নতুন পৃষ্ঠা থেকে শুরু করবা। খুলনা যাই না তা নয়, আমি আসলে মাঝখানে করোনার মধ্যে অন্য একটা জবে যোগদান করেছিলাম। তো সেই জবের কারণে মূলত আমি কনফিডেন্সে কম ক্লাস নিয়েছি। বাট সেই জবটি আমি ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমাকে ফেয়ারওয়েলও দিয়েছে সেই প্রতিষ্ঠান থেকে। এখন আমি হচ্ছে যে রেগুলার ক্লাস নিতে পারবো, ফলে অনেক ব্রাঞ্চে যেতে যেতে পারবো, রাজশাহীও যাবো ইনশাল্লাহ। তোমাদের রিটেন ক্লাস নিতে সামনের মাসে যেতে পারি ইনশাল্লাহ। রংপুর দিনাজপুরের দিকে যাওয়া হয়নি, হয়তো কখনো একবার যাব। আহ, এখন একটা বড় সুবিধা হয়েছে যে অনলাইন, ফলে আমি যদি অফলাইনে তোমাদের সামনে যেতে নাও পারি, অনলাইনে কিন্তু থাকতে পারি, ফলে ইন্টারাকশন হয়, এটা একটা ভালো দিক। ওকে, আমরা আজকে আলোচনা করব সাম্প্রতিক, রিসেন্ট। হ্যাঁ, তো রিসেন্ট রিসেন্ট সাম্প্রতিক, তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, এই রিসেন্ট দু রকমের আছে। রিসেন্ট দুই রকমের আছে, একটা হচ্ছে রিসেন্ট ইভেন্ট, একটা হচ্ছে রিসেন্ট ইভেন্ট, আরেকটি হচ্ছে কনটেক্সট অফ রিসেন্ট ইভেন্ট। কনটেক্সট অফ রিসেন্ট ইভেন্ট, এই দুটো জায়গা থেকে প্রশ্ন হয়। সেটা কি? দুটো জায়গায় কি, একটা হচ্ছে যে রিসেন্ট কোন একটি ঘটনা ঘটেছে, 3 মাস আগে একটি ঘটনা ঘটেছে, সেই 3 মাস আগের ঘটনা থেকে একটা প্রশ্ন দিল, সেটা রিসেন্ট ইভেন্ট থেকে প্রশ্ন। আর কনটেক্সট অফ রিসেন্ট ইভেন্ট কি, 4 মাস আগে একটা ঘটনা ঘটেছে, প্রশ্নকর্তা ওই সময় প্রশ্ন করতে যাচ্ছেন, ঠিক রিসেন্ট ঘটনাটা না প্রশ্ন দিয়ে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কনটেক্সট থেকে, তার ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন দিয়ে বসলেন। সাধারণত যদি আমরা 35 থেকে 38, 40 বিসিএস প্রশ্নগুলো দেখি, আমরা দেখব
যে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন হয় হচ্ছে কনটেক্সট অফ দ্য রিসেন্ট ইভেন্ট থেকে। কনটেক্সট অফ দ্য রিসেন্ট ইভেন্ট থেকে প্রশ্ন হওয়ার হার বেশি ইভেন্টের তুলনায়। কিন্তু লাস্ট যে দুটো বিসিএস হলো 41, সেখানেও কিছু ইভেন্ট থেকেই প্রশ্ন দিয়েছিল। আবার ডাক্তারদের জন্য যে স্পেশাল বিসিএসটা হলো 42তম, সেখানেও কিছু প্রশ্ন ইভেন্ট থেকে দিয়েছিল। ফলে আমরা কি করব, আমরা ইভেন্টও পড়াশোনা করব, আমরা ইভেন্টের কিছুটা ব্যাকগ্রাউন্ড থেকেও পড়াশোনা করব। আমি আরেকটু তোমাদেরকে এটা খোলাসা করি, উদাহরণ দিই দুটা। 37তম বিসিএস প্রিলিমিনারির একটি প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এরকম যে জেসিপিওএ কবে স্বাক্ষরিত হয়, কবে স্বাক্ষরিত হয়। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে রিসেন্ট ইভেন্ট থেকে। এই প্রশ্নটা হচ্ছে রিসেন্ট ইভেন্ট থেকে। এইটার একটা উত্তর তো নিশ্চয়ই আছে। উত্তরটা এখন জানাটা মেন বিষয় নয়, আমরা জাস্ট বুঝতেছি যে আসলে কি টাইপের প্রশ্ন হয়। 14 জুলাই 2015। আচ্ছা, দেখো 38-এর একটা প্রশ্ন বলি। 38-এর রিসেন্ট ইভেন্ট ছিল হচ্ছে যে প্রতিদিন দলে দলে রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতেছিল। দলে দলে রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশ প্রবেশ করতেছিল। প্রতিদিন রোহিঙ্গা আসে, পত্রিকায় ছাপা হয়। 1 মাস পরে কারেন্ট অ্যাফেয়ার যোগ করে 1 পৃষ্ঠা করে লেখে কয়জন আসলো, কোথায়, কোন ক্যাম্পে আশ্রয় নিচ্ছে, হ্যান ত্যান এসব দিয়ে। কিন্তু প্রশ্নটা হলো যে রোহিঙ্গারা কত সালের নাগরিকত্ব আইনে বাদ পড়ে। এরকম ভাষাটা হয়তো ভিন্ন হইতে পারে, আইনে বাদ পড়ে মানে এইটা ছিল হচ্ছে প্রশ্ন, যেটার উত্তর হচ্ছে 1982 সাল। তো এই যে 1982 সালের ঘটনা, এটা তো আর মানে রিসেন্ট ইভেন্ট না, কিন্তু রিসেন্ট ইভেন্টটা হচ্ছে রোহিঙ্গা দলে দলে আসতেছিল। সে আসার পরিপ্রেক্ষিতে এর কনটেক্সট থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্নটা দিল। বোঝা গেল? ইভেন্ট থেকেও প্রশ্ন হতে পারে, কনটেক্সট থেকেও প্রশ্ন হতে পারে। কনটেক্সট থেকে প্রশ্ন হওয়ার সংখ্যা বেশি, কনটেক্সট থেকে প্রশ্ন হওয়ার সংখ্যা বেশি। ফলে কনটেক্সট কিন্তু যে কোনো রিসেন্ট ঘটনার একটু হলেও ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে পড়তে হবে। আশা করছি তোমরা আমার এই পর্যন্ত যে কথাটুকু বলেছি সেটা বুঝতে পেরেছো। একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টগুলো দেখার জন্য মাঝে মাঝেই ওপাশে ক্যামেরার যেতে হবে। তোমরা কমেন্ট করতে থাকো, আমি কিন্তু কমেন্ট অবশ্যই তোমাদের দেখব। তোমাদের প্রশ্নগুলো না আমি নিব, কিন্তু তোমরা আমাকে একটু সময় দিতে হবে। আমি সরাসরি প্রশ্ন দেখতে পাবো না, তো এপারে এসে প্রশ্ন দেখব। ফলে তোমরা আমাকে একটু সময় দিবে তোমাদের প্রশ্ন দেখার জন্য। হ্যাঁ, ওকে। এই হলো বিষয়। তাহলে আমরা এখন যেটি প্রথমে একটু আলাপ করে নিব, সেটি হচ্ছে যে সাজেশন আলোচনা করব, মানে সাজেশন একটা দিব। হ্যাঁ, যে কি কি টপিক পড়তে হবে সেই সাজেশনটা আমরা লিখব, তারপরে আমরা আলোচনাটাকে শুরু করব। ওকে, সাজেশন আমরা প্রথমে দিব। প্রথমে আমরা সাজেশন, সাম্প্রতিক সাজেশন, রিসেন্ট সাজেশন, রিসেন্ট সাজেশনস, সাম্প্রতিকের আমরা সাজেশন গুলো নিয়ে কথা বলি। সাজেশন নিয়ে, আচ্ছা, সাজেশন এই টপিকগুলোকে আমি কয়েকটা ভাগে সাজিয়েছি। তার মধ্যে একটা ভাগ হচ্ছে রিসেন্ট অর্গানাইজেশন
রিসেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যালায়েন্স। রিসেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যালায়েন্স, সাম্প্রতিক সংগঠন ও জোট। এই বছরে অনেকগুলান জোট গড়ে উঠেছে। সেই জোটগুলো, কিছু জোট একদম রিসেন্টলি গড়ে উঠলো। হয়তো হয়তো তোমাদের প্রশ্ন হয়ে যাওয়ার কারণে রিসেন্ট গড়ে ওঠা জোট থেকে প্রশ্ন নাও হইতে পারে, বাট এই জোটগুলো তোমার যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, সামনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। ফলে আমরা এই গত বছর এবছর যে জোট টোটগুলো গড়ে উঠলো সেই জোটগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই সাজেশনে প্রথমে একটা জোটের নাম লিখো। সেই জোটটার নাম হচ্ছে সিয়াকো। সিয়াকো, এটা আমরা আজকে পড়বো। দেখো, সিয়াকোকে আমরা কেন পড়বো এই জিনিসটা বলি। সেটি হচ্ছে যে সিয়াকো একদম নতুন একটা সংগঠন, 2019 সালে প্রতিষ্ঠিত। সবচেয়ে বড় ব্যাপার, সিয়াকো প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রপোজাল দিয়েছিল। তো সিয়াকো যখন প্রতিষ্ঠিত হয়, এটার সচিবালয় ঢাকাতেই স্থাপন করা হয়েছে। এই জোটটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়েছেন এই জোটটা গড়ে তুলতে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাপারটা রিলেটেড, ফলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা গুরুত্বপূর্ণ। 19 সালে হয়েছে, ফলে গত বিসিএস পরীক্ষাতেও প্রশ্নটা দিতে পারতো, দেয়নি। ফলে এই বিসিএস এর জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আচ্ছা, সিয়াকো। এরপরে কি জোট আমরা পড়াশোনা করব? দেখো, D8 একটা সংগঠন আছে। এই সংগঠনটার সদস্য, এই সংগঠনটার সভাপতি হচ্ছে বাংলাদেশ। D8, এই সংগঠনটার সভাপতি হচ্ছে বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ সভাপতি। ফলে এইটা আমাদেরকে আসলে পড়তে হবে বেশ গুরুত্ব দিয়ে, এই সংগঠনটা। এবং আমাদের দেশে D8 এর সম্মেলন হওয়ার কথা ছিল, সেই সম্মেলনটা হয়েওছে, কিন্তু ভার্চুয়ালি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে সভাপতিত্ব করেছেন। দ্যাট ইজ হোয়াই এইটা একটা গুরুত্বপূর্ণ সংগঠন, আমাদেরকে এই সংগঠনটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, D8 এর পরে আমরা কিছু জোট পড়াশোনা করব। সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে BRI। এটা একটা ইনিশিয়েটিভ, বিশ্বের বিভিন্ন দেশকে এক সুতায় বেঁধে ফেলার একটা ইনিশিয়েটিভ চায়নার, BRI। এটা আমাদেরকে পড়াশোনা করতে হবে। দেখো, রিসেন্টলি একটা জোট গড়ে উঠলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে RCEP। RCEP, এই জোটটা আমাদেরকে পড়তেই হবে, এটা না পড়ে আসলে পরীক্ষা হলে যাওয়া সম্ভব নয়। তারপরে দেখো যে তোমরা নিশ্চয়ই শুনেছো কয়েকটা বিষয়, সেটি হচ্ছে যে অকাশের নাম নিশ্চয়ই শুনেছো। অকাশ একদম রিসেন্ট জোরে গড়ে উঠলো, অকাশ। হ্যাঁ, আচ্ছা, G7 যে সংগঠনটা আছে, তারা একটা সম্মেলন করে তারা একটা নতুন একটা প্ল্যানিং তারা দিয়েছে, সেটি হচ্ছে B3W। ফলে এইটাকে আমাদেরকে পড়তেই হবে, এটাকে আমাদের পড়তেই হবে। USMCA নামে একটি জোট গড়ে উঠেছে, এই যে জোটটাও আমাদেরকে আসলে পড়তে হবে। এই জিনিসগুলো না পড়ে কিন্তু আমরা হচ্ছে যে কোনো কিছু করতে পারবো না। তারপরে আর একটা জিনিস আলোচনায় নিশ্চয়ই তোমরা দেখেছো, সেটি হচ্ছে কুয়াড। কুয়াড নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, ফলে কুয়াড আমাদেরকে পড়তেই হবে। বুঝতে পেরেছো? কুয়াড আমাদেরকে পড়তেই হবে। এছাড়া টিপিপি ছিল, টিপিপি। এই টিপিপি স্থলে এখন আরেকটা জোট গড়ে উঠেছে, সেটি হচ্ছে CPTPP। CPTPP, ফলে CPTPP আমাদেরকে পড়তে হবে। দেখো, অর্গানাইজেশন থেকে এই জিনিসগুলো পড়তে হবে। নিশ্চয় বুঝতে পারতেছো তোমরা, নিশ্চয় বুঝতে পারতেছ।
এই বলো, সাম্প্রতিক সংগঠনগুলো লিখতে পেরেছো সবাই? কি আমাদেরকে পড়তে হবে? ওকে, গুড। হ্যাঁ, এই তো বুঝতেছো তোমরা। হ্যাঁ, থ্যাংক ইউ। রেসপন্স করলে ক্লাসটা ভাল লাগে। তোমরা যে বুঝতেছো এটাতে আমি খুশি, বাট কি পরিমাণ শিক্ষার্থী দেখতেছো সেটা অবশ্য বুঝতে পারতেছি না। এনিওয়ে, রিসেন্ট অর্গানাইজেশন নিয়ে এগুলো পড়তে হবে। এবার নিচে লিখো, আমি এখানে লিখবো বাট তুমি খাতার নিচে লিখো, এগুলো সিরিয়ালি থাকুক, তোমার পড়তে সুবিধা হবে। এবার যে জায়গাটা পড়াশোনা করব, এই টপিকটার নাম আমি দিচ্ছি হচ্ছে রিসেন্ট ক্রাইসিস, রিসেন্ট ক্রাইসিস অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স, রিসেন্ট ক্রাইসিস অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স, রিসেন্ট ক্রাইসিস অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স, সাম্প্রতিক সংকট এবং বিশ্ব রাজনীতি, সাম্প্রতিক সংকট এবং বিশ্ব রাজনীতি। দেখো, এই যে সাম্প্রতিক সংকট, এই সংকট থেকে মানে এত কমেন্ট চলে আসছে। ওকে, ঠিক আছে, 100 জন দেখতেছে, ওকে ফাইন। এত, হ্যাঁ ঠিক আছে, লিখো যে এই যে সাম্প্রতিক আমরা ক্রাইসিসের কথা বলতেছি, কিছু বড় বড় ক্রাইসিস আমাদের এখানে আছে। সেটি হচ্ছে, দেখো যে আফগান ইস্যুটা না পড়ে পরীক্ষার হলে যেতে পারবা? আফগান ইস্যুটা 15 আগস্টে একটা পরিণতিতে গেল, হয়তো 15 আগস্টের দিকে প্রশ্ন তার আগে হয়ে যেতে পারে, কিন্তু আফগান ইস্যুটা শুরু তো আরো আগে থেকে, সেই প্রেক্ষাপটে আফগান নিয়ে কিন্তু প্রশ্ন দিবে। ফলে আফগান ইস্যুটা, আমি আফগান ইস্যু বলছি, আফগান ইস্যুটা আমাদেরকে পড়তে হবে, মাস্ট। আফগান ইস্যু হচ্ছে মাস্ট। এবারে দেখো, আফগান ইস্যুর পরে সিরিয়াতে একটা গৃহযুদ্ধ চলছে, ইয়েমেনে একটা গৃহযুদ্ধ চলছে, ইয়েমেনে, ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলাতে মানুষ না খেয়ে আছে। এই যে তালিকাটা, সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলার এই তালিকাটা আমি করতেছি, তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এটা কিন্তু আমার তালিকা তৈরি করা না। এইটা জাতিসংঘ বলতেছে পৃথিবীর মোস্ট ক্রাইসিস হচ্ছে এই যে সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, এগুলো জাতিসংঘের করা তালিকা। আর একটা ঘটনা ঘটতেছে, সেটি হচ্ছে টাইগ্রে ওয়ার। এইটা তোমরা নিশ্চয় জানো। এইটা নিয়ে এবারের টাইগ্রে, এই টাইগ্রে ওয়ার, এই টাইগ্রে যুদ্ধ নিয়ে এবারে জাতিসংঘের সাধারণ সভায় আলোচনাও হয়েছে। এই টাইগ্রের যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ সভায় আলোচনা হয়েছে, ফলে ইস্যুটা গুরুত্বপূর্ণ। ওকে, আরো কিছু ঘটনা এখানে আছে। ঘটনা কি, তোমরা নিশ্চয় দেখেছ যে ইসরায়েলে বিভিন্ন দেশ দূতাবাস স্থাপন করতেছে জেরুজালেমে, আরব দেশ দূতাবাস স্থাপন করছে, আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। তারপরে হচ্ছে ইসরায়েলের সঙ্গে হামাসের কিছুদিন আগেই মে মাসে একটা কনফ্লিক্ট হলো, ওই কনফ্লিক্টের সময় আলোচনায় আসলো নতুন করে একটা জিনিস, আয়রন ডোম। ফলে নানান ইস্যু কিন্তু আছে কি কেন্দ্রিক, প্যালেস্টাইন ইসরায়েল কেন্দ্রিক। ফলে এই রিসেন্ট ক্রাইসিস অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্সে আমরা প্যালেস্টাইন ইসরায়েল ক্রাইসিসটাকে রাখবো। এটা কিন্তু না পড়ে গেলে মানে পরীক্ষা হলে যেতে পারবো না, এরকম হচ্ছে এই বিষয়গুলো। ওকে, তারপরে যদি তুমি দেখো নিচের দিকে লিখো, আমি পাশে লিখতেছি, উত্তর কোরিয়ার সাথে মাখো মাখো সম্পর্ক খুব কম দেশের। তার মধ্যে একটা দেশ হচ্ছে, যে দেশগুলোর সাথে তাদের মাখো মাখো সম্পর্ক, সেরকম একটা দেশ হচ্ছে মালয়েশিয়া। কিন্তু এই মালয়েশিয়ার সঙ্গে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, মালয়েশিয়াও তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। মালয়েশিয়া তো ঘোষণা দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে
উত্তর কোরিয়া তাদের সকল ডিপ্লোম্যাটকে মালয়েশিয়া থেকে উইথড্র না করলে এদের সবাইকে গ্রেপ্তার করা হবে, মানে একটা বড় রকমের থ্রেট দিল, এবং এটা নিয়ে কিন্তু নানান কাহিনী টাহিনী ঘটলো। ফলে এই যে নর্থ কোরিয়া মালয়েশিয়া ইস্যুটা আমরা পড়ব। এই নর্থ কোরিয়া মালয়েশিয়া ইস্যুটা পড়তে গিয়ে আমরা এটিও পড়বো যে মালয়েশিয়াও একটা পলিটিক্যাল টার্ময়েলের মধ্য দিয়ে যাচ্ছে। মালয়েশিয়াতে কিন্তু সরকার পরিবর্তন বারবার হচ্ছে, 18 থেকে এই 21 সাল আসতে 3জন প্রধানমন্ত্রী সেখানে দায়িত্ব পালন করলো, মানে প্রতিনিয়ত হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে, এই ঘটনাগুলোর এখানে কিন্তু আছে। আচ্ছা, জাপানেও সরকার পরিবর্তন হয়েছে, ফলে জাপান নিয়ে একটু জানা প্রয়োজন। নেপালে সরকার পরিবর্তন হয়েছে, ফলে নেপাল নিয়ে একটু আমাদের জানা প্রয়োজন। নেপালে সরকার পরিবর্তন হয়েছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের পাশের দেশ মিয়ানমারে তো একটা ক্রাইসিস চলছে না, মিয়ানমারে ক্রাইসিস একটা চলছে, ফলে মিয়ানমার ক্রাইসিসটা নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। মিয়ানমারে সেনা শাসন চলছে এবং সেখানে তো রোহিঙ্গা ইস্যুটা তো আছেই, ফলে মিয়ানমারকেও আমাদের এইখানে রাখতে হবে আলোচনায়। এই হচ্ছে বিষয়। দেখো এই বিষয়গুলো লিখতে পারলো কিনা, এই বিষয়গুলো লিখতে পারলে কিনা। ব্রেকআপ কেন? ব্রেকআপ যে ভাই কত কারণে হয়, এখন কতজন ব্রেকআপ করছে, যে ইভা রহমান নাকি ব্রেকআপ করলো, আবার বিয়েও করলো। আমাকে একটু পানি দিয়ে দিও তো। লিখতে পারছো, গুড। শোনো, আমি একটু স্লোই যাচ্ছি, আর সবগুলান টপিক পড়িয়ে শেষ করা তো আসলে 2-4 দিনে সম্ভব না, কিন্তু আমি তোমাদের জন্য শিট দিয়ে দিব, সুতরাং টেনশনে কিছু নেই। হ্যাঁ, 4 টপিক লিখে দিচ্ছি, সবগুলা নিয়ে আমি শিট দিয়ে দিব তোমাদেরকে, যাতে করে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। ওকে, এবারে আসো। আচ্ছা, এখানে যেহেতু রিসেন্ট ক্রাইসিস এর ওয়ার্ল্ড পলিটিক্স বললাম, জাপান নেপালের কথা বললাম, আমেরিকাতে নির্বাচন হয়েছে না, ইউএসএ ইলেকশন, যদিও এই ইউএসএ ইলেকশন নিয়ে 41-এ একটা প্রশ্ন দিয়েছে, তারপরেও বাইডেনের কর্মকাণ্ড, তারপরে হচ্ছে যে এই ঘটনাগুলো নিয়ে আবারও পরীক্ষায় গুরুত্বপূর্ণ ইউএসএ ইলেকশন, এবছরকার পরীক্ষার জন্য, এবছরকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আসলে আমেরিকা হচ্ছে বিশ্বের অন্যতম একটা নিয়ন্ত্রক দেশ, ফলে আমেরিকার সরকারে কেউ আসা, এটা ওয়ার্ল্ড পলিটিক্স এর জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পৃথিবীর বহু দেশেই তো সরকার নিয়মিত চেঞ্জ হয়, তাই না? সরকার পরিবর্তন একটা নিয়মিত ঘটনা, কিন্তু কোন দেশের সরকার পরিবর্তনকে আমরা মনে রাখি বা কোনটা নিয়ে আমরা আলোচনা করি? আমরা যতজন জো বাইডেনকে জানি, ততজন জাপানের প্রধানমন্ত্রীর নাম কি জানি? নিঃসন্দেহে না, কারণ এটার ইন্টারেস্ট আমাদের আছে, বিশ্বের ইন্টারেস্ট আছে হচ্ছে এখানে, ফলে ইউএসএ ইলেকশনটাও আমাদের এখানে পড়তে হবে। রিসেন্ট অর্গানাইজেশন গেল, রিসেন্ট ক্রাইসিস গেল, এবার আসো রিসেন্ট এনভায়রনমেন্ট। পরিবেশ নিয়ে কিছু ঘটনা সাম্প্রতিক ঘটে গেল, সেগুলো আমাদেরকে একটু পড়তে হবে। রিসেন্ট এনভায়রনমেন্টের মধ্যে যে জিনিসটা পড়তে হবে সেটি হচ্ছে আইপিসিসি 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট। আইপিসিসি 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট, খেয়াল করো যে এই রিপোর্টটা যে আইপিসিসি দিল, বলা হচ্ছে কি জানো, এ পর্যন্ত পরিবেশ বিষয়ক যতগুলো রিপোর্ট বিভিন্ন সংস্থা দিয়েছে, ইনক্লুডিং আইপিসিসি বা জাতিসংঘের অন্যান্য অর্গান, সবচেয়ে বড় রিপোর্টটা এবারে দেয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব যিনি আন্তোনিও গুতেরেস, তিনি বলেছেন যে এই রিপোর্টটা হচ্ছে রেড কোড ফর দ্য হিউম্যানিটি,
মানে বিশ্ব মানবতার জন্য একটা রেড কোড। মানে তিনি বলেছেন যে এত ডিটেইল একটা রিপোর্ট আর হয় না। তো সেই রিপোর্টে বিশ্বের টেম্পারেচার কোথায় যাবে, কি হবে না হবে, এটার কি ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, এই বিষয়গুলার এইখানে অন্তর্ভুক্ত আছে। ফলে এই রিপোর্টে কি আছে সেটা আমাদেরকে পড়তে হবে। ইউরোপের দেশগুলান একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে, গ্রিন ডিল। এই গ্রিন ডিলের মধ্য দিয়ে ইউরোপ পৃথিবীর প্রথম কার্বন নিউট্রাল কন্টিনেন্ট, কার্বন নিরপেক্ষ মহাদেশে পরিণত হবে। ফলে এই গ্রিন ডিলটা আমাদেরকে পড়াশোনা করতে হবে। প্যারিস প্যাক্ট, যেটা তোমরা জানো, পড়াশোনা করেছো, এই প্যারিস প্যাক্ট থেকে আমেরিকা বেরিয়ে গিয়েছিল, কিন্তু আবারও প্যারিস প্যাক্টে আমেরিকা এই বছর এসেছে। ফলে এই ইউএস এর আসা যাওয়ার কারণে প্যারিস প্যাক্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনিতেই প্যারিস প্যাক্ট গুরুত্বপূর্ণ জিনিস। ভি20 গ্রুপ এইটার বাংলাদেশ চেয়ারপারসন, বাংলাদেশ সভাপতি। বাংলাদেশ যেহেতু এটার সভাপতি, সেহেতু সংগঠনটা গুরুত্বপূর্ণ। COP26 এটা অবশ্য তোমাদের পরীক্ষার পরে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা 29 তারিখে হচ্ছে। তোমাদের পরীক্ষাও হবে এই কপটা শুরু হওয়ারও কথা। আমরা একটু জানবো আর কি যে এই কপটা কোথায় অনুষ্ঠিত হবে, পরবর্তী কপটা কোথায় হতে পারে, সেই বিষয়টা নিয়ে একটু আলাপ। তো রিসেন্ট এনভায়রনমেন্ট নিয়ে মূলত এইটাই। নিশ্চয়ই কোনো প্রশ্ন তোমাদের আছে, এবং থাকলে তোমরা সেই প্রশ্ন করবে। 13টা কমেন্ট চলে আসছে। না, আজকেই পিডিএফ দিব না, পিডিএফ কর্তৃপক্ষকে দিব, মানে আমি কর্তৃপক্ষ তোমাদেরকে আপলোড দিয়ে দিবে, টেনশনে কোনো কারণ নাই, পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, নোবেল প্রাইজ না? আচ্ছা, নোবেল প্রাইজ প্রতি বছর দেয়, তাই না? নোবেল প্রাইজ প্রতি বছর দেয়। একটা জিনিস খেয়াল করো, বিসিএস এ এখন পর্যন্ত একটা প্রশ্নও দেয় নাই। খেয়াল করছো? নোবেল প্রাইজ প্রতি বছর দেয়, কিন্তু বিসিএস এ একটা প্রশ্নও দেয় নাই। এবছরের নোবেল প্রাইজ ঘোষণা হচ্ছে, এই ঘোষণা থেকে নিশ্চয় তোমাদের পরীক্ষায় আসবে না। গতবার যেটা দিয়েছিল সেখান থেকে আসতে পারে। আসলে এর সঙ্গে যদি যেমন অমর্ত্য সেন নিয়ে প্রশ্ন করে, তাই না? অমর্ত্য সেনের সাথে বাংলাদেশের সমস্যা অনেক, বাংলাদেশের সম্পর্কটা ঘনিষ্ঠ। অমর্ত্য সেন বাংলাদেশের অনারারি সিটিজেন, সে কারণে অমর্ত্য সেন এই টাইপের কিছু প্রশ্ন দেয়। বাট নোবেল পুরস্কার প্রতি বছর কে পেলো না পেলো, এটা নিয়ে বিসিএস এ 35 থেকে এই 41-42 কোনো প্রশ্ন হচ্ছে যে দেয় নাই। হ্যাঁ, ক্লাস খুব ভালো হচ্ছে। কি হচ্ছে বলি বা হচ্ছে, এটা কেমন শব্দ? আচ্ছা, আসো এবারে কিছু ইস্যু পড়তে হবে। সেটি হচ্ছে, আর রিসেন্ট এনভায়রনমেন্টের মধ্যে নোবেল প্রাইজ ইস্যুটা হচ্ছে, লিখো বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই নামে আমরা কয়েকটা টপিক পড়াশোনা করব। একটা হচ্ছে বাংলাদেশ, তোমরা নিশ্চয় দেখেছ, মিডল ইনকাম কান্ট্রি হয়েছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়েছে। এটা অবশ্য বেশ আগেই হয়েছে। ফলে মিডল ইনকাম কান্ট্রি কারে কয়, হাই ইনকাম কান্ট্রি কারে কয়, সেটা আমাদের জানা উচিত। আরেকটা ঘটনা বাংলাদেশ ঘটিয়ে ফেলেছে, সেটি হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন।
এলডিসি গ্রাজুয়েশন। আচ্ছা বলো তো, বাংলাদেশ কি এলডিসি থেকে উত্তরণ ঘটেছে? বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটেছে? এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণ ঘটেনি, এখনো দেরি আছে। তোমরা যতদিন বিসিএস পরীক্ষা দিবা আর কি, ততদিন বাংলাদেশ থেকে যাবে এলডিসি তেই। ফলে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে এলডিসি থেকে গ্রাজুয়েশনের একটা রিকমেন্ডেশন পেয়েছে বাংলাদেশ, সেইটা একটা বড় ঘটনা, এটা আমাদেরকে পড়তে হবে। তারপরে মোদি ভিজিট বাংলাদেশ, মোদি ভিজিট বাংলাদেশ, মোদির বাংলাদেশ যে আসা, সেটাও একটু পড়লা অল্প করে। তারপরে তোমরা জানো যে একটা ব্রিজ উদ্বোধন করেছে দুদেশের মধ্যে ফেনী নদীতে, যেটাকে বলা হচ্ছে মৈত্রী সেতু, ফ্রেন্ডশিপ ব্রিজ, ফ্রেন্ডশিপ ব্রিজ ইন্দো বাংলা, ফ্রেন্ডশিপ ব্রিজ ইন্দো বাংলা। এই মার্কারটা চলবে না। ফ্রেন্ডশিপ ব্রিজ ইন্দো বাংলা, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ হয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। এরপরে যেটি পড়তে হবে সেটি হচ্ছে, তোমরা নিশ্চয় দেখেছো যে একটা ট্রেন চালু হয়েছে, সেটি হচ্ছে মিতালি এক্সপ্রেস। এই মিতালি এক্সপ্রেসটা আমাদেরকে পড়তে হবে, মিতালি এক্সপ্রেসটা আমাদেরকে পড়তে হবে, বুঝছো? এই কটা জিনিস এই জায়গা থেকে পড়তে হবে। সাথে আরেকটা জিনিস এখানে পড়বা, আমি এখানে নিচে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখো, আমি এখানে লিখতেছি। সেটি কি? সেটি হচ্ছে মেরিটাইম ভিক্টোরি, সামুদ্রিক সমুদ্র জয়, মেরিটাইম ভিক্টোরি। এই সমুদ্র জয় নিয়ে আবার একটা প্যাচ লেগেছে ভারতের সঙ্গে, ফলে এইটা আলোচনায় আবারও আসবে, আমাদেরকে এটি গুরুত্ব দিয়ে পড়া উচিত। আচ্ছা, এই গেল বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আরেকটা ক্যাটাগরি আমরা পড়াশোনা করব, সেটি হচ্ছে স্পোর্টস অ্যান্ড প্রাইজ। স্পোর্টস অ্যান্ড প্রাইজ, এই স্পোর্টস অ্যান্ড প্রাইজের মধ্যে স্পোর্টস কয়েকটা ইভেন্ট পড়তে হবে। সেটি হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, 2022-এ ফিফা যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, সেটি সংক্রান্ত, সেটি নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে আইসিসি টি20 যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, টি20 ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ আর কি, টি20 ওয়ার্ল্ড কাপ 2021, এটা পড়াশোনা করতে হবে। তারপরে 32তম অলিম্পিক হয়ে গেল জাপানে, 32তম অলিম্পিক জাপানে হলো, এই 32তম অলিম্পিকটা আমাদেরকে পড়তে হবে। ওকে, মানে কমপক্ষে এই জিনিসগুলো পড়তে হবে আর কি। আর প্রাইজের জায়গায় তুমি হচ্ছে যে প্রাইজ তো অনেকগুলো পড়া উচিত, তুমি হচ্ছে যে অস্কারটা পড়ো, অস্কার পড়ো, বুকার পড়ো, অস্কার পড়ো, বুকার পড়ো, আর নোবেলটা পড়ো, অন্যান্য পরীক্ষায় প্রশ্ন দেয়, ফলে এই পুরস্কার 3টা রাখো। এই জিনিসগুলো হচ্ছে যে আমরা আজকে পড়াশোনা করব। দিস ইজ দা সূচিপত্র, বুঝছো? এই হচ্ছে আমরা আজকে পড়াশোনা যা করব সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই জিনিসগুলো আমরা আজকে পড়াশোনা করব। ওকে, এক ঝলক দেখে নাও কি কি লিখেছো, তারপর তোমাদের কোনো মতামত থাকলে এগুলো আমাদের একটু জানাও। ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে বছর হবে আর কি, 22-এ হবে কাতার ওয়ার্ল্ড কাপ। প্রস্তুতি শুরু হয়ে গেছে ব্যাপকভাবে, নিশ্চয় তোমরা দেখেছো।
আচ্ছা হ্যাঁ, এই কোপাটা লিখবে, হ্যাঁ কোপাটা আমি ভুলে গেছিলাম। কোপাটা এবার অবশ্যই লিখবে, কারণ যেহেতু একটা দেশ অনেক দিন ধরে কাপ পায় না, কাপ পায় না, কাপ পায় না, 28 বছর পর পাইছে, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ফলে কোপাটা লিখে রাখো, কোপা লিখো, হ্যাঁ প্লিজ কোপাটা লিখো, কোপাটা লিখো। কারণ এই কোপার গুরুত্বপূর্ণ। ব্রাজিল জিতলে এটা গুরুত্বপূর্ণ হতো না, কারণ ব্রাজিল তো জিতেই। বাট একটা দেশ যেহেতু জিতছিল না গত 28 বছর ধরে, তো এতদিন পরে যেহেতু জিতলো, ফলে সেটা একটা কিন্তু ঘটনা, কোনো ব্যতিক্রম মানেই সেটি গুরুত্বপূর্ণ, ফলে এটা পড়তে হবে। এই হচ্ছে আহ উম, মোটামুটি টপিক, মোটামুটি কতগুলো হলো, 30টার মতো। আমি ফুটবল বুঝি না ভালো, ফুটবল সেরকম দেখিও না, যে কারণে ফুটবল নিয়ে কিছু বলতেও পারছি না। হ্যাঁ, এইসো আমরা এবার শুরু করি, শুরু থেকে, আমরা শুরু থেকে শুরু করি, শুরু থেকে শুরু। বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং, শেকড় থেকে শিখরে যাব, গোড়া থেকে শুরু। একটা পিডিএফ দিলে ভালো হয় না? প্রথম যে সংগঠনটা নিয়ে আচ্ছা আমরা কথা বলবো সেটি হচ্ছে গিয়ে কি ঘটনা, যেটাই হাতে নেই সেইটাতে কালি শেষ। সেটি হচ্ছে সিয়াকো। সিয়াকোটার পূর্ণ রূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন, সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন। লিখো, 2019 সালে প্রতিষ্ঠিত হয়, 2019 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনেই সফরকালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনেই সফরকালে 2019 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনেই সফরকালে। লিখো। সদস্য, সদস্য, সদস্য হচ্ছে 5, সদস্য হচ্ছে 5, দেশগুলোর নাম লিখো। 5 নম্বরের নামটা তো বলেই ফেলেছি, ব্রুনেই। দেখো, বাংলাদেশ যে আছে এটা তো বুঝতে পারছো, বাকি 3টা দেশ, মালদ্বীপ, মালদ্বীপ এই দক্ষিণ এশিয়ার, আর এদিক থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। খেয়াল করো, বাংলাদেশ এবং মালদ্বীপ এই দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার, এই দেশগুলো কোথাকার? দক্ষিণ এশিয়ার দেশ। আর মালয়েশিয়া, ব্রুনেই এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এই দক্ষিণ এশিয়ার দেশ 2টা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 3টা, এই 5টা মিলে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে 2019 সালে।
নিচে লিখো সচিবালয়, নিচে লিখো সচিবালয়। সচিবালয় হচ্ছে ঢাকা, গুলশানে এটা সচিবালয়, গুলশানে এটা সচিবালয়। নিচে একটা তথ্য লিখবা, সেটি হচ্ছে ওআইসির ওআইসির 5 সদস্য নিয়ে এটি গঠিত। এরা সবাই কিন্তু ওআইসি সদস্য। লিখো ওআইসির 5 সদস্য নিয়ে এটি গঠিত। ওআইসির 5 সদস্য নিয়ে এটি গঠিত। দেখো লিখতে পেরেছো কিনা? ওআইসির 5 সদস্য নিয়ে এটি গঠিত। ক্লিয়ার দেখাচ্ছে না বোর্ড? ডান, ওকে। মনে রাখবা যে এটা ওআইসির সদস্য নিয়ে এটা গঠিত। এবারে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে, আমি গুরুত্ব বিবেচনায় দেখতেছি আলোচনা করব। এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে টিপিপি। টিপিপি ক্লিয়ার? ওকে ফাইন। লিখো টিপিপি, পরের সংগঠন লিখো টিপিপি। টিপিপি টিপিপি টিপিপির পূর্ণ রূপটা কি? ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। আচ্ছা, সিরিয়াল যদি ব্রেকও হয় সমস্যা নাই, মোটামুটি সবই পড়াবো আমি। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ লিখো। এখানে লিখো যে চুক্তি স্বাক্ষর, এই টিপিপি, এই চুক্তিটা স্বাক্ষর কবে হয়? লিখো চুক্তি স্বাক্ষর লিখো 4 ফেব্রুয়ারি 2016। 4 ফেব্রুয়ারি 2016 সাল। 2016 সালের 4 ফেব্রুয়ারি। লিখো ইউএসএ প্রত্যাহার। ইউএসএ প্রত্যাহার মানে ইউএসএ এখান থেকে প্রত্যাহার করে নেয়। সেটি হচ্ছে জানুয়ারি 2017। মানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েই বলে আমরা এখানে আর থাকবো না। লিখো এটি কার্যকর হয়নি। কার্যকর হয়নি, এটি কার্যকর হয়নি। টিপিপি কিন্তু কার্যকর হয়নি। লিখো বর্তমান সদস্য দেশ। বর্তমান সদস্য দেশ প্রথমে 12টা ছিল, এই 12 মাইনাস ইউএসএ মানে বর্তমান সদস্য দেশ হচ্ছে 11টা। লিখো বর্তমান সদস্য দেশ হচ্ছে 11টা। এখন এই 11টা দেশের নাম আমরা মনে রাখার চেষ্টা করব, মানে রিডিং কয়েকবার পড়লেই হবে। সংগঠনটার নাম হচ্ছে প্যাসিফিক পার্টনারশিপ। ট্রান্স প্যাসিফিক। প্যাসিফিক মানে কি? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের দেশগুলোর মধ্যে সম্পর্ক, ফলে প্রশান্ত মহাসাগরের দেশ হতে হবে এইটার সদস্য হওয়ার জন্য। এটা হলো কন্ডিশন। এখন এই কন্ডিশন অনুযায়ী যদি আমরা বিবেচনায় নেই, দেখো প্রথমে লিখবা হচ্ছে দেশ, যে দেশগুলান ওশেনিয়া মহাদেশে, এখান থেকে 2টা দেশ, অস্ট্রেলিয়া, তারপরে লিখবা হচ্ছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তারপরে আসো হচ্ছে লিখো জাপান। এশিয়ার একটা দেশ লিখো জাপান। এরপরে চলে যাও আমেরিকায়। উত্তর আমেরিকাতে দেশ আছে 3টা না? কানাডা ছিল, এখানে যে ইউএসএ ছিল কিন্তু ইউএসএ এখন বাদ, এখানে মেক্সিকো। মানে উত্তর আমেরিকার যে 3টা দেশ, 3টা এখানে ছিল, শুধু ইউএসএ বাদ যাবে। মেক্সিকো পর্যন্ত লিখবা। এরপরে দক্ষিণ আমেরিকার দেশ। দক্ষিণ আমেরিকার দেখো বাম দিকের যেগুলো দেশ সেগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরে, ডান দিকের দেশগুলো হচ্ছে
আটলান্টিক মহাসাগরে। বাম দিকে দেখো বিশাল অঞ্চল জুড়ে চিলি একা, তারপর দেখো পেরু, পেরু এবং চিলি, পেরু উপরে চিলি নিচে প্রশান্ত মহাসাগরের দিকে দক্ষিণ আমেরিকা মহাদেশে। এরপরের যে দেশগুলান সেগুলো হচ্ছে এই আসিয়ানের দেশ, এগুলো হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়ার সঙ্গে, মালয়েশিয়া বললেই একটা দেশের নাম আমাদের মনে পড়ে, সেটি হচ্ছে সিঙ্গাপুর। মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে যে ব্রুনেই আর ভিয়েতনাম, ব্রুনেই আর হচ্ছে ভিয়েতনাম, ব্রুনেই ভিয়েতনাম, এই যে দেশগুলান 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এগুলো এগুলো কোথাকার দেশ? এগুলো মূলত আসিয়ানের সদস্য দেশ। আসিয়ান, আসিয়ান যে সংগঠনটা সেটা, এটা এটা কোথাকার? সাউথ আমেরিকার দেশ, সাউথ আমেরিকার দেশ। এই কানাডা, মেক্সিকো কোথাকার? নর্থ আমেরিকার দেশ, নর্থ আমেরিকা। এটা হলো ইস্ট এশিয়ায়, জাপান হলো পূর্ব এশিয়া, ইস্ট এশিয়া, আর এটা হলো ওশেনিয়া, ওশেনিয়া। ফলে এই এলাকা ভাগ করে যদি একটু মাথায় রাখো তাহলে দেশগুলোকে মনে থাকবে। সব যে দেশের নাম মনে রাখতে হবে ব্যাপারটি সেটাও না, বাট তোমাকে রিভাইজ দিতে হবে। আচ্ছা, ফোকাস ডিফোকাস একটু হবে মাঝে মাঝে, এটা হচ্ছে যে হয়, এটা তো হওয়া অস্বাভাবিক নয়। ওকে, ফোকাস ডিফোকাস হবে, কিন্তু অল্প সময় থাকবে। ধরো ডিফোকাস হয়ে গেল, একটু পরে আবার ফোকাসড হয়ে যাবে, সুতরাং একটু অপেক্ষা করতে হবে, এছাড়া তো কিছু করার নেই। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে, এছাড়া কিছু করার নেই। এবারে আসো নিচে লিখো, আমি সাইডে লিখতেছি, তোমরা নিচে লিখো। সেটি হচ্ছে যে সিপিপি টিপিপি, সিপি টিপিপি, এটা আরেকটা নাম হচ্ছে টিপিপি 11, টিপিপি 11। এইটাই, এই দেশগুলান আমেরিকা সহ 12টা দেশ মিলে করেছিল টিপিপি। আমেরিকা চলে যাওয়াতে বাকি দেশগুলান এইটা করেছে, এইটা। আবার অনেকে এটাকে টিপিপি 11 নামেও ডাকছে, বুঝছো? সিপিটিপিপিটা কি? সিপিটিপিপিটা হচ্ছে কম্প্রেহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ টিপিপি, প্রোগ্রেসিভ টিপিপি। টিপিপি তো জানাই, কম্প্রেহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ টিপিপি। লিখো, এইটা স্বাক্ষর, এইটা স্বাক্ষর রিসেন্টলি হয়েছে, ফলে এটা বেশি গুরুত্বপূর্ণ। রিসেন্টলি বলতে হচ্ছে 2018 সালের 8 মার্চ, 2018 সালের 8 মার্চ এইটা কিন্তু কার্যকর হয়ে গেছে, এইটা কার্যকর হয়ে গেছে, কার্যকর 30 ডিসেম্বর 2018, 30 ডিসেম্বর 2018, মানে যে বছর স্বাক্ষর হইল মার্চে ও বছরই কার্যকর হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে লিখবা সদস্য, সদস্য তো বুঝতেই পারছো, ওই টিপিপির আমেরিকার বাদ দিয়ে যে দেশগুলার, মানে 11টি দেশ হচ্ছে সদস্য, 11টি দেশ হচ্ছে এটার সদস্য। সিপিটিপিপি বা টিপিপি 11, যে দু নামে ডাকা হয়, আমরা দুটো নামই জেনে রাখবো, যে নামে পরীক্ষায় দেয় আমরা উত্তর করব। নিশ্চয় হয়ে গেছে আমাদের সবার লেখা, এটি লেখা হয়ে যাবে আর একবার করে রিভাইজ দিয়ে ফেলবে, লেখা হয়ে যাবে আর একবার করে রিভাইজ দিয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে এক ঝলক দেখে ফেলবে। তাহলে এই চুক্তিগুলো, আচ্ছা এগুলো, এটার হেডকোয়ার্টার নাই, এই জোটগুলোর হেডকোয়ার্টার নাই, এটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত জোট, এগুলো হচ্ছে বাণিজ্য সংক্রান্ত জোট।
এই দেশগুলান বাণিজ্য সংক্রান্ত বিষয়ে একে অপরকে সহযোগিতা করবে, সেজন্য এই জোট তৈরি হয়েছে। ফ্রি ট্রেড করবে, সেজন্য এই জোট তৈরি হয়েছে। ফলে এটুকু আমরা বুঝে রাখবো যে এগুলো বাণিজ্য সংক্রান্ত জোট, এগুলো বাণিজ্য সংক্রান্ত জোট। নিশ্চয়ই আমার কথা সব বুঝতে পারছ এবং ক্লাসটাকে ভালো মতো করতেছ। এইবারে আমরা যেটি আলোচনা করব, জসিম ভাই তো বলছে যে এইটা পরীক্ষায় দিবেই, সেই সংগঠনটা হলো আরসি। এই আর ই দিছি কেন, আরসি বলছি আর লিখছি আরসি ইপি। এটা নাকি এবারে পরীক্ষায় দিবেই, অনেকেই বলছে। সেটি হচ্ছে রিজিওনাল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। রিজিওনাল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। লিখো, এটি একটি এফটিএ। এটি একটি এফটিএ। এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটি একটি এফটিএ। স্বাক্ষর স্থানটাই লিখি আগে, ভিয়েতনাম। এটা খুব আলোচিত, তো এটা নিয়ে একটু স্বাক্ষর স্থানটা লিখি, ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানীর নামটা লিখো, হ্যানয়। তারপরে এটা লাগে না, স্বাক্ষর স্থানটা লাগে না। স্বাক্ষর আর কোন দেশগুলো এখানে আছে সেটি গুরুত্বপূর্ণ। স্বাক্ষরটা হচ্ছে 15 নভেম্বর 2020 বলো, 15 নভেম্বর 2020, 15 নভেম্বর 2020। বুঝতেই পারছো যে এইগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য, এই সালগুলো 20 সালের ঘটনা, নভেম্বর ডিসেম্বরের দিকে, এগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য অধিক গুরুত্বপূর্ণ। একদম 2-3 মাস আগের ঘটনার চাইতে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটি কার্যকর হয়নি এখনো, অবশ্য এটি কার্যকর হয়নি এখনো, কার্যকর হয়নি এখনো। সদস্য হচ্ছে 15টি। সদস্য হচ্ছে 15টি। এরা কারা সেটা আমাদেরকে একটু জানতে হবে। এটা জানা খুব সহজ, খুবই সহজ এটি জানা। এটি একটা কৌশল আছে এই 15টা দেশের নাম জানার। এফটিএ আমি বলেছি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এফটিএ হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তি। যাক, তোমরা মোটামুটি ক্লাসে অ্যাক্টিভই আছো। আমি কোনো প্রশ্ন করলে সেটা রিপ্লাই দিচ্ছ, দ্যাটস গুড। এটা ভালো লাগছে জেনে দেখে। হয় কি যে যখন তুমি হচ্ছে যে যুক্ত থাকো ক্লাসে, তখন ভালো লাগে আর কি, যে না ঠিক আছে রেসপন্স করছো। আর যখন রেসপন্স করো না, তখন তো হচ্ছে যে খারাপ লাগে। তবে অবশ্য আমার ক্লাসে রেসপন্স করেছো দেখেছি আমি সব ক্লাসেই। থ্যাংক ইউ, এই জন্য কৃতজ্ঞতা তোমাদের প্রতি। এবং তোমাদের সাথে এই প্রিলিমিনারি আমার ক্লাস শেষ। আশা করছি তোমাদের সাথে আমার রিটেন ক্লাসে দেখা হবে এবং তোমরা সবাই প্রিলি কোয়ালিফাই করো, সেই দোয়া প্রার্থনা রইল। আচ্ছা, আমরা এবার 15টা সদস্য দেখব এইটার, যেটা 15টা সদস্য কারা। শোনো, এটা 15টা সদস্য কারা।
+6 নামে একটা জোট আছে, 6টা দেশের একটা জোট আছে ASEAN +6। সেই জোটে আছে হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থাকলে নিউজিল্যান্ড থাকবে তার সঙ্গে, এদের গভীর সম্পর্ক, একসঙ্গে থাকে, কাশবনে যায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চায়না, জাপান, সাউথ কোরিয়া। এর সঙ্গে আছে হচ্ছে ইন্ডিয়া, বুঝছো? এই হলো 6টা ASEAN +6 এর দেশ, মানে আসিয়ান দেশগুলোর সঙ্গে এই 6টা দেশ মিলে একটা জোট আছে ASEAN +6, এটার নাম। এই 6 এর দেশ হলো এই দেশগুলান। ওকে, এখন এই দেশগুলো থেকে ইন্ডিয়া বাতিল, ইন্ডিয়াকে বাদ দিছে। ইন্ডিয়ারে বাদ দিয়ে বাকি যে 5টা দেশ, তার সঙ্গে আসিয়ানের দেশ কয়টা? 10টা না? আসিয়ান 10টা দেশ, আসিয়ান 10টা দেশ, এই 15টা দেশ হচ্ছে এইটার মেম্বার। বুঝতে পারছো নিশ্চয়ই কোন 15টা? এই ASEAN +6 এর এই +6 ছিল হচ্ছে মূলত 6টা দেশ, সেখান থেকে ইন্ডিয়াকে বাদ দিয়েছে। এই ইন্ডিয়াকে বাদ দিলে থাকলো 5টা, আর বাকি আসিয়ানের সবগুলান দেশ, আসিয়ানের দেশ আমরা জানি 10টা, সে 10টা আর এই 5টা 15টা মিলে এই জোটটা গড়ে উঠেছে। এটা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তি। লিখো। নীলক্ষেতে আমাকে একদিনও পাইলা না, এটা কথা ভাই। নীলক্ষেতে আমি যে গত মাসে ক্লাস নিলাম, এই মাসে 3 দিন ক্লাস নিব নীলক্ষেতে। গত মাসে আমি নীলক্ষেত ক্লাস নিয়েছি, এই মাসে 3 দিন ক্লাস নিব নীলক্ষেতে। বুঝছো? ওকে, এখন আসিয়ানের দেশগুলোর নাম কিন্তু তোমরা জানোই, ফলে আসিয়ান আর এখানে লিখতে হবে না, আসিয়ান লিখার আর কোনো প্রয়োজন এখানে নেই। ওকে, চলো এবারে খুব আলোচিত, খুব সমালোচিত একটা জিনিস, সেটি হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI। যেমন আলোচিত তেমন সমালোচিত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, যেমন আলোচিত তেমন সমালোচিত। বিআরআই নিয়ে কিন্তু প্রশ্ন অনেকবার পরীক্ষায় দিয়েছে, পরপর 35-36 মনে হয় দুবারই দিল বিআরআই নিয়ে প্রশ্ন। বিআরআই নিয়ে রেগুলার প্রশ্ন হয়, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ওয়ার্ল্ড পলিটিক্স এর জন্য, ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য, যে কারণে এটি পরীক্ষায় দেয় খুব 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 করে। আমরা এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, সংক্ষেপে যেটাকে আমরা বলি BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI। এটা মনোযোগ দিবা, এটা অনেক জিনিস এখানে আছে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বটে। লিখো, চীনের আজীবন প্রেসিডেন্ট, চীনের আজীবন প্রেসিডেন্ট শি জিনপিং, চীনের আজীবন প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে ঘোষণা করেন ওয়ান বেল্ট ওয়ান রোড
ঘোষণা করেন ওয়ান বেল্ট ওয়ান রোড OBOR প্রকল্প। লিখো ঘোষণা করেন OBOR প্রকল্প, ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প। হ্যাঁ, লিখো 2015 সালের 28 মার্চ, 2015 সালের 28 মার্চ লিখো ন্যাশনাল, এটা চীনের হচ্ছে সরকারি সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন NDRC এর নামকরণ করে, এর বলতে OBOR এর নামকরণ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। লিখো এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে, এটা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে কানেক্টিভিটি মানে যোগাযোগ আর কি, কানেক্টিভিটি, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে কানেক্টিভিটি, এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে কানেক্টিভিটি। লিখো প্রাচীনকালে একটি কানেক্টিভিটি ছিল, প্রাচীনকালে একটি কানেক্টিভিটি ছিল যাকে বলা হতো সিল্ক রোড। প্রাচীনকালে একটি কানেক্টিভিটি ছিল যাকে বলা হতো সিল্ক রোড। লিখো তাই BRI কে অনেকে নিউ সিল্ক রোড বলে, BRI কে অনেকে নিউ সিল্ক রোড বলে। লিখো এই পর্যন্ত, BRI কে অনেকে নিউ সিল্ক রোড বলে। প্যান্ডোরা পেপারস এতটাই লেটেস্ট যে তোমাদের পরীক্ষায় এখন আসবে না। রিফর্ম কমিশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন NDRC OBR এর নামকরণ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ঠিকঠাক লিখতেছো তো না? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। শোনো, আমি আগামী কালকে ক্লাস নিব হচ্ছে চিটাগং এর হচ্ছে আমাদের GEC যে ব্রাঞ্চ, সেখানে পরশু GEC ব্রাঞ্চে ক্লাস নিব। তারপরের 3 দিন ক্লাস নিব হচ্ছে চকবাজার ব্রাঞ্চে ক্লাস নিয়েই এসে তারপরের দিন ঢাকায় ক্লাস নিব মিরপুর 10-এ, মিরপুর 10, ফার্মগেট, নীলক্ষেত এবং মালিবাগ। ঢাকায় এই 4টা ব্রাঞ্চে এই মাসে ক্লাস নিব, আর চট্টগ্রামের 2টা ব্রাঞ্চে।
ইনশাল্লাহ সামনের মাসে ক্লাস বেশি থাকবে, তখন অনেক ব্রাঞ্চেই যাওয়া যাবে। ক্লাস কি বুঝতেছ? শোনো, এই বিআরআই এর মধ্যে কি কি আছে সেটা একটু লিখতে হবে। লিখো, বিআরআই এর উদ্যোগ, বিআরআই এর উদ্যোগ তিনটি, বিআরআই এর উদ্যোগ তিনটি বিষয় মিলে বিআরআই, তিনটি বিষয় মিলে বিআরআই। লিখো, এক সিল্ক রোড ইকোনমিক বেল্ট, সিল্ক রোড ইকোনমিক বেল্ট, সিল্ক রোড ইকোনমিক বেল্ট। এটা হচ্ছে ল্যান্ড বেসড। ল্যান্ড বেসড মানে কি? এটা স্থলভাগ দিয়ে, স্থলভাগ দিয়ে হলে দুটা হওয়ার সম্ভব। একটি হচ্ছে সড়ক মানে সড়ক রোড, আরেকটি হচ্ছে রেল। এই দুটা হচ্ছে যে পথ এই বিআরআই এর সিল্ক রোড ইকোনমিক বেল্টের মধ্যে। আরেকটা হচ্ছে 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড, 21st সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড। মেরিটাইম সিল্ক রোড মানে কি? মেরিটাইম মানে হলো সমুদ্র, মেরিটাইম মানে কি? সমুদ্র। তার মানে এই 21st সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোডটা হচ্ছে কি? সমুদ্র পথ, মানে সি রুট। সি রুট এটা হচ্ছে সমুদ্র পথে যোগাযোগ, সমুদ্র পথে যোগাযোগ। আরেকটা আছে সেটাও সমুদ্র পথে, আগে দুটা ছিল পরবর্তীতে আরেকটি যুক্ত করেছে, সেটি হচ্ছে পোলার সিল্ক রোড। পোলার সিল্ক রোড, পোলার সিল্ক রোড এটা একটু লিখবা। চীনের আর্কটিক প্ল্যানের অংশ হিসেবে, চীনের আর্কটিক প্ল্যানের অংশ হিসেবে পরবর্তীতে যুক্ত হয়। চীনের আর্কটিক প্ল্যানের অংশ হিসেবে পরবর্তীতে যুক্ত হয়, এটা লিখো। চীনের আর্কটিক প্ল্যানের অংশ হিসেবে পরবর্তীতে যুক্ত হয়। বুঝতে পেরেছ? বিআরআই যে প্রকল্পটা, সে বিআরআই প্রকল্পে তিন ধরনের বিষয় আছে। বিআরআই প্রকল্পে তিন ধরনের বিষয় আছে। কি কি বিষয়? একটা হচ্ছে সিল্ক রোড ইকোনমিক বেল্ট, সিল্ক রোড ইকোনমিক বেল্ট একটা, সিল্ক রোড ইকোনমিক বেল্ট। আরেকটি হচ্ছে 21st সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড, এটা একটা সি রুট। আরেকটি হচ্ছে পোলার সিল্ক রোড। আমাকে কি শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি হচ্ছে যে হ্যাং হয়ে গেছি, আমার ফোন হ্যাং করছে দেখছি, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি কমেন্টও দেখতে পারতেছি না। একটু ওয়েট করা ছাড়া আর কিছু করার নাই। পানি খেয়ে নেই তাইলে।
কি একটা অবস্থায় পড়ে গেলাম, মুসিবতে হ্যাং করছে। আচ্ছা, এই মাঝে মাঝে হচ্ছে যে কি একটা প্রবলেম হয়েছে, আর্কটিক প্ল্যান নিয়ে বলবো না, ওকে বলতেছি। ঠিক আছে, হ্যাঁ, শোনো, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার বহুত সুবিধা আছে। বহুত সুবিধা হচ্ছে যে আমি 9টার সময় ঘুম থেকে উঠে 9টা 35-এ তোমাদের ক্লাস শুরু করতে পারলাম বাসা থেকে। বাসায় বাসার ড্রেস পরে বাসা থেকেই জাস্ট হচ্ছে যে এসে ক্লাস শুরু করতে পারলাম। তোমরা তোমাদের বাসায় অনেকে এখন যাওয়া প্রয়োজন ওয়াশরুমে, কোমোডে বসেও তুমি ক্লাসটা করতে পারবে, এটা হচ্ছে সুবিধা। অসুবিধা মাঝে মাঝে নেটওয়ার্ক বাফারিং টাফারিং করবে, ফলে মাঝে মাঝে একটু অন্ধকারে আমরা চলে যাব, এটা একটা বিরতি, সেটাও তো একটা উপভোগ করার মতোই বিষয়। আচ্ছা শোনো, যদি তুমি একটু বিশ্বের মানচিত্রটা দেখো, এইরকম হচ্ছে তো বিশ্বের মানচিত্র, এরকম হচ্ছে বিশ্বের মানচিত্র। জাস্ট হচ্ছে যে আমি একটা থিমেটিক মানচিত্র আঁকতেছি আর কি, এরকম বিষয়। এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে নর্থ আমেরিকা মহাদেশ, নর্থ আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে সাউথ আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে ওশেনিয়া, ওশেনিয়া। আচ্ছা এই জায়গায় চিন্তা করো, এটা এই জায়গায় চিন্তা করো হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া। এই জায়গায় চিন্তা করো হচ্ছে চায়না, এটা বিশাল এলাকা জুড়ে তো রাশিয়া, ইউরোপ পর্যন্ত বিস্তৃত। এইখানে যে মহাসাগরটা আছে সেটার নাম কি? আটলান্টিক। আটলান্টিক। ভারতের নিচে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। চায়না যে কাজটা করতে চাচ্ছে সেটা তোমাদেরকে বলি। চায়না হচ্ছে এই দিক দিয়ে 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা টান দিয়েছি না? এই যে টানগুলো দিলাম, ধরো 1 2 3 4 5 6, এই যে 1 থেকে 6 পর্যন্ত লিখেছি, 1 থেকে 6, এগুলো হচ্ছে ওই 1 নাম্বার যেটা বলেছিলাম, সেটি হচ্ছে ল্যান্ড বেসড কানেক্টিভিটি। ল্যান্ড বেসড কানেক্টিভিটি চায়না গড়ে তোলার চেষ্টা করতেছে। আরেকটি হচ্ছে চায়না যেটি করছে সেটি হচ্ছে সমুদ্র পথে
তা চায়না থেকে এই ভারত মহাসাগর হয়ে এদিকে যাবে। এই যে যেটা আমি এঁকেছি এটা হলো গিয়ে তোমার সমুদ্র পথে। আর এই চায়না একটা কর্মসূচি গ্রহণ করেছে, সেটি হচ্ছে যে এই চায়না থেকে একদম রাশিয়ার উপর দিক দিয়ে এই ইউরোপে চলে যাবে। এইটাকে তারা বলছে হচ্ছে পোলার সিল্ক রোড। পোলার সিল্ক রোড তারা একটা প্ল্যান গ্রহণ করেছে, সেটি হচ্ছে পৃথিবীর উত্তর দিকে তাদের তেমন কোনো কার্যক্রম নেই, বাট উত্তর দিক দিয়েও তারা হচ্ছে তাদের ক্ষমতাকে সম্প্রসারণ করতে চায়। তারা উত্তর দিক দিয়েও রুট তৈরি করতে চায় পৃথিবীর উত্তর দিক দিয়ে, যেটাকে তারা বলছে আর্কটিক পলিসি। সেই আর্কটিক পলিসি হিসেবে তারা এই উপর দিক দিয়ে একটা রোড তারা করতেছে। রোড বলতে সমুদ্র পথে একটা যোগাযোগ তারা করছে, যেটাকে তারা বলছে হচ্ছে নাম দিচ্ছে পোলার সিল্ক রোড, যেটা চায়না থেকে রাশিয়ার উপর দিক দিয়ে ইউরোপ পর্যন্ত। এটা হচ্ছে পোলার সিল্ক রোড। আর যেটা 2 নম্বরে বলেছিলাম মেরিটাইম সিল্ক রোড, সেটা তো এই বুঝতেই পারলো যে ভারত মহাসাগর দিয়ে সমুদ্র পথে একটা যোগাযোগ। আর চায়না থেকে রাশিয়া, চায়না থেকে এই যে ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না থেকে পাকিস্তান, চায়না থেকে মধ্য এশিয়ার দেশগুলান, হ্যাঁ, এই এই হচ্ছে যে 6টা বলেছি, 6টা হচ্ছে ল্যান্ড বেস তারা করিডোর স্থাপন করবে। তাহলে এখানে একটা জিনিস একটু মাথায় রাখবা বা মনে রাখবা যে 1 নাম্বার যে টপিকটা, চীনের যে উদ্যোগটা সিল্ক রোড ইকোনমিক বেল্ট, সেখানে 6টা স্থল করিডোর থাকবে। ওকে, এই হচ্ছে সিল্ক রোড ইকোনমিক বেল্ট। আচ্ছা, এখানে নিচে শুধু আর একটা তথ্য একটু লিখো, যেটা চীন রিসেন্টলি করলো, সেই তথ্যটা লিখে রাখো। নিচে লিখো নোট, নিচে একটা নোটের মধ্যে লিখো, নোটের মধ্যে বিআরআই কে গতিশীল করতে, বিআরআই কে গতিশীল করতে চীন ইরানের সাথে, চীন ইরানের সাথে, চীন ইরানের সাথে, চীন ইরানের সাথে 2021 সালের 17 মার্চ একটি চুক্তি করেছে, একটি চুক্তি করেছে যার মেয়াদ 25 বছর, যার মেয়াদ 25 বছর। বিআরআই কে গতিশীল করতে চীন ইরানের সাথে 2021 সালের 17 মার্চ একটি চুক্তি করেছে যার মেয়াদ 25 বছর, যার মেয়াদ 25 বছর। লিখো, নোটের মধ্যে লিখো। এই কি নিয়ে কারে কে কি মিষ্টি খাওয়াচ্ছ? এগুলো কমেন্ট করলে তো আসল যে পড়ালেখা সংক্রান্ত কমেন্ট করা প্রশ্ন ওইটা তো হারিয়ে যায়, তখন তো বুঝতে পারি না। বুঝো নাই? এগুলো লিখলে ওই যে মুশকিল হয় কখন জানো, আমি প্রশ্নটা দেখতে পারি না, এই হলো বিষয়। আচ্ছা, আমরা চীনের যে বিআরআই পড়লাম, এটা তো চীনের কর্মসূচি। এই বিআরআইটার একটা উদ্দেশ্য হচ্ছে, বিআরআইটার উদ্দেশ্য হচ্ছে চীনের যে এখন সাম্রাজ্যবাদী চিন্তা,
আমেরিকাকে ঠেকানো, পুরো বিশ্বের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, খবরদারি প্রতিষ্ঠা করা, মোরালগিরি করা বিশ্বের উপরে, সেইটা করতে গেলে চীনকে আরো শক্তিশালী হতে হবে এবং বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক বিস্তৃত করতে হবে। সেই নেটওয়ার্ক বিস্তৃত করার জন্যই চীনের এই বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। কিন্তু আমেরিকার এটার জন্য এটা মাথা ব্যথার কারণ। ফলে আমেরিকা চীনকে ঠেকানোর জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছে। আমেরিকার বিভিন্ন সংস্থা আগেই সৃষ্টি করা ছিল, অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম বিআরআই এর আগেই আমেরিকা সৃষ্টি করেছিল, কিন্তু সেগুলো অনেকটা ম্রিয়মাণ ছিল, ইফেক্টিভ, অ্যাক্টিভ ছিল না। কিন্তু যেই বিআরআই চাঙ্গা হচ্ছে, বিশ্বে বিভিন্ন দেশ বিআরআই এ যুক্ত হচ্ছে, আমেরিকার কিন্তু তখন প্ল্যান শুরু হয়ে গেছে যে ইয়েস, আমাদেরকেও চীনকে ঠেকানোর জন্য নতুন নতুন প্রয়োজনে চুক্তি করতে হবে। যেমন অকাশ করলো তারা, আবার নতুন চুক্তি যেখানে করা প্রয়োজন নেই, পুরানো যে চুক্তিগুলো ছিল সেগুলোকে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা, অ্যাক্টিভ করা, এই কাজগুলো আমেরিকা গ্রহণ করেছে। এবং আমেরিকা কিন্তু এখন ব্যাপক অ্যাক্টিভ চীনকে ঠেকানোর জন্য। এই যে আমেরিকা ব্যাপক অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি গুলো তারা করতেছে বেশ কয়েকটি জোটের মাধ্যমে, বেশ কয়েকটি অ্যালায়েন্সের মাধ্যমে। এটা কখনো তারা হচ্ছে যে সামরিক অ্যালায়েন্স গড়ে তুলছে, মিলিটারি অ্যালায়েন্স, কখনো তারা গড়ে তুলছে ট্রেড অ্যালায়েন্স, কখনো তারা গড়ে তুলছে ইন্টেলিজেন্স অ্যালায়েন্স। মানে যখন যে অ্যালায়েন্সকে ব্যবহার করা প্রয়োজন সেটিকেই তারা ব্যবহার করছে চীনের বিআরআই কে ঠেকানোর জন্য। ফলে এখন আমরা এই যে আমেরিকার উদ্যোগগুলো, এই আমেরিকার উদ্যোগগুলো একটু পড়ার চেষ্টা করব। এই আমেরিকার উদ্যোগগুলোর মধ্যে প্রথমে যেটি পড়াশোনা করব সেটি হচ্ছে ফাইভ আইজ, পাঁচ চোখ, পাঁচটা চোখ, চোখ, আই, চোখ তো বোঝো নাকি, আই, চোখ। লিখো, এটি একটি ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, এটি একটি ইন্টেলিজেন্স অ্যালায়েন্স। এটা কিন্তু সূত্রপাত অনেক আগে। লিখো, এর সূত্রপাত 1941 সালে আটলান্টিক চার্টারের মধ্য দিয়ে, আটলান্টিক চার্টারের মধ্য দিয়ে এর সূত্রপাত অনেক আগে। হ্যাঁ, 41 সালে আটলান্টিক চার্টারের মধ্য দিয়ে এর সূত্রপাত। লিখো, 1943 সালে স্বাক্ষরিত হয়, 1943 সালে স্বাক্ষরিত হয়, কি স্বাক্ষরিত হয় এটা মনে রাখবা, ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যের সাথে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, সংক্ষেপে হচ্ছে ইউকে ইউএসএ, চুক্তি, ইউকে ইউএসএ চুক্তি, ইউকে ইউএসএ চুক্তি। লিখো, এখানে একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, এটা 43 সাল না, 47 সাল লিখো। 1947 সালে স্বাক্ষরিত হয়, 47 সাল প্লেস করে নাও, যে ইউএসএ, ইউকে, ইউনাইটেড স্টেটস, ইউএসএ চুক্তি। তার নিচে লিখো, এই চুক্তিতে যুক্ত হয়, লিখো, এই চুক্তিতে যুক্ত হয়, এই চুক্তিতে যুক্ত হয়, এই চুক্তিতে যুক্ত হয়
কানাডা, অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া থাকলে আরেকজন যায় কাশবনে, কে সাথে? নিউজিল্যান্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। তাহলে দেখো কয়টা এবার দেশ হইল? 5টা। লিখো এই জোট 5 আইজ নামে পরিচিত। এই জোট 5 আইজ নামে পরিচিত। লিখো। এরা কি করে? এরা গোয়েন্দা তথ্য বিনিময় করে। হ্যাঁ, এরা হচ্ছে ইন্টেলিজেন্স একটা অ্যালায়েন্স, গোয়েন্দা তথ্য এরা হচ্ছে একে অপরের সঙ্গে বিনিময় করে, এইটা হচ্ছে এটার কাজ। ট্রোজেন আজাদ কালাম, ওয়ালাইকুম আসসালাম। মাঝে মাঝেই, আচ্ছা আগে লিখি নাই, আগে আমি হচ্ছে যে হয়তো দুই একটা মিস করে গেছি, সমস্যা কি? আগে না লিখলে আর পড়া হবে না? বা লিখে নাও, আগের ওই জায়গায় লিখে নাও, সমস্যা কি ভাই? ঠিক আছে, বুঝছো তো? 5 আইজ এটা কি ধরনের জোট? ইন্টেলিজেন্স মানে কি? গোয়েন্দা তথ্য আদান প্রদান করে। চীনের কাছাকাছি এদিকে দেশগুলো আছে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এরা তথ্য কালেকশন করে আমেরিকাকে দেয়। বিভিন্ন দেশে এরা বিভিন্ন এদের মেকানিজম আছে, সেই মেকানিজমে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এগুলো নিয়ে এক করে বিশ্লেষণ করে এদের যারা শত্রু পক্ষ তাদেরকে তারা ঠেকানোর চেষ্টা করে। এখন তাদের একটা কমন শত্রু হয়ে গেছে চীন, ফলে তারা চীনকে ঠেকানোর জন্য এটা নিয়ে ব্যাপক উঠে পড়ে লেগেছে। খুব আলোচিত হচ্ছে এবার যেটি নিয়ে আলোচনা করব সেটি কোয়াড। অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে কোয়াড। এটা আলোচিত এতটা হইতো না, এটা আলোচিত হয়েছে হলো এরকম এই কারণে যে কোয়াড এটা একটা সামরিক জোট। এটা আলোচিত হলো যে কারণে সেটি হচ্ছে যে সাংবাদিকরা প্রশ্ন করেছে চীনের বাংলাদেশে যিনি নিযুক্ত রাষ্ট্রদূত তার কাছে, এটা চীনকে ঠেকানোর জন্য একটা সামরিক জোট। প্রশ্ন করেছে চীনের রাষ্ট্রদূতকে, যদি বাংলাদেশ এই সামরিক জোটে অংশগ্রহণ করে তাহলে চীন সেটিকে কিভাবে দেখবে? চীনের রাষ্ট্রদূত তখন বলেছে যে আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো, বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরা এখানে প্রচুর বিনিয়োগ করছি, যদি বাংলাদেশ সেখানে যুক্ত হয় তাহলে আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে, ফলে বাংলাদেশের এখানে যুক্ত হওয়া উচিত হবে না। এই কথাটা চীনের রাষ্ট্রদূত বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে এটা নিয়ে তোলপাড় শুরু। বাংলাদেশ সরকার বলতে গেল, তখন বলল যে এই চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে কথা বললো কেন? আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে তোমরা যখন রিটেন ক্লাস করবে তখন একটা টপিক পড়াশোনা করবে, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। সে ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসিতে কূটনীতিবিদদের কাজ পড়ানো হয়, তারপরে কূটনীতিবিদদের ডুজ অ্যান্ড ডন্টস পড়ানো হয়, কূটনীতিবিদরা কি করতে পারে কি করতে পারে না সেগুলো পড়ানো হয়। তো এই কি করতে পারে কি করতে পারে না, কূটনীতিবিদদের কাজ কি, কূটনীতিবিদরা কি কি প্রিভিলেজ লাভ করে, এই বিষয়গুলো নিয়ে একটা চুক্তি আছে যেটার নাম হচ্ছে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961। 1961 সালের ভিয়েনা কনভেনশন কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত। এই যে ভিয়েনা কনভেনশন, সেখানে 41 নম্বর আর্টিকেলে বলা আছে ডিপ্লোম্যাট শুড নট ইন্টারফেয়ার to
ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ এনি রিসিভিং স্টেট, অর্থাৎ ডিপ্লোম্যাট যে দেশে চাকরি করতেছে, রিসিভিং স্টেট মানে যে দেশে তিনি অবস্থান করছেন, সেই দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে তিনি কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না, নাক গলাতে পারবেন না। যদি নাক গলান সেটি কিন্তু ডিপ্লোম্যাটিক নর্মসের বিরুদ্ধে যায়। সংশ্লিষ্ট দেশ তাকে রিকল করতে পারে, তলব করতে পারে, প্রয়োজনে তাকে বহিষ্কারও করতে পারে, অবাঞ্ছিত ঘোষণা করতে পারে, পার্সোনা নন গ্রাটা যাকে বলা হয় সেটিও করতে পারে। এটি বলা আছে ওই ডিপ্লোম্যাটিক রিলেশন সংক্রান্ত সেই আইনে। তো সেই আইনে এটা তো নিষিদ্ধ যে ডিপ্লোম্যাট অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলবেন না। বাংলাদেশ কোথায় যোগ দিবে না দিবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ব্যাপার, সেখানে তো চীনের রাষ্ট্রদূতের বলার কিছু নেই। কিন্তু তিনি বলে ফেলেছেন, যখন তিনি বলে ফেললেন তখন বাংলাদেশের পক্ষ থেকে তাকে রিকল করা হলো। রিকল করা মানে ডেকে আনা আর কি। রিকল করে তাকে বলা হলো যে তুমি এটা কেন বলছো, তুমি এটার একটা ব্যাখ্যা দিবা, কেমনি ব্যাখ্যা দিবা জানি না, তবে তুমি যে এটা বলতে চাও না এটা তুমি বলবা। তো তখন চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদেরকে ওই মিটিং থেকে বের হয়ে এসে বলল যে আসলে এটা নিয়ে আমি যে মন্তব্য করে যে ভাষায় যে কথাটা বলেছি ওইটা আমি বলতে চাই নাই, বাট আমি যেহেতু ইংরেজি জানি না, ভালো ইংরেজি জানি না আর কি, একটা কথা বলতে গিয়ে ইংরেজিতে আর একটা বলে ফেলেছি। বুঝছো, চীনের রাষ্ট্রদূতের এটা হলো ব্যাখ্যা। হ্যাঁ, যে কোয়াড নিয়ে যা বলেছি এটা আসলে আমি যা বলতে চেয়েছি তা বলতে পারি নাই, ওই ইংরেজি ভালো জানি না জন্য ভেবে বলে ফেলেছি। তো এই হচ্ছে বিষয়, বুঝছো। সেই কোয়াড আমরা পড়াশোনা করব এখন। কোয়াড একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইন্টেলিজেন্স এগ্রিমেন্টের কাজ কি একই? ইন্টেলিজেন্স এগ্রিমেন্টের কাজ একই। ইন্টেলিজেন্স মানেই হলো গোয়েন্দা তথ্য বিনিময় করবে, গোয়েন্দা তথ্য সহযোগিতা করবে। ভিয়েনা কনভেনশন কি? ভিয়েনা কনভেনশনে কি আমি এটা বুঝি নাই, প্রশ্ন এটা। ওকে, আসো কোয়াড লিখি। আচ্ছা, কোয়াড লেখার আগে আগে বলি, সেটি হচ্ছে ইউনিল্যাটারাল মানে কি? একপক্ষীয়। বাইল্যাটারাল মানে কি? দ্বিপক্ষীয়। ট্রাইল্যাটারাল মানে কি? তিন পক্ষীয়। এইরকমে কোয়াড্রিল্যাটারাল মানে কি? চার পক্ষীয়। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। এই কোয়াডের পূর্ণ রূপটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। কোয়াড্রি মানে চার, তার মানে বুঝতে হবে এখানে চারটা দেশ আছে। হ্যাঁ, লিখো কোয়াড। কোয়াডের পূর্ণ রূপটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ লিখো। এটি চারটি দেশের একটি সামরিক জোট। এটি চারটি দেশের একটি সামরিক জোট। আচ্ছা, সেই চারটা দেশ কে কে? ইউএসএ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া। আচ্ছা বলো তো, অস্ট্রেলিয়া থাকলে কে সঙ্গে থাকে? নিউজিল্যান্ড থাকে। এখানে নিউজিল্যান্ড নাই। কেন নাই? নিউজিল্যান্ড আবার ভালো, সে কাজ বনে কেবল ছবি তুলতেই যায়, কিন্তু এই জোটটা ছবি তোলার পাশাপাশি আরো অনেক কিছু করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। চীনকে সামরিকভাবে ঠেকানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে। নিউজিল্যান্ড এগুলো ঠেকাঠেকির কামে যায় না। নিউজিল্যান্ডে নিজেদেরকে ঘোষণা করেছে নিউক্লিয়ার নিউট্রাল কান্ট্রি। তারা
এই সব সামরিক মহড়ায়, সামরিক জোটে পরমাণু অস্ত্র-টস্ত্র ব্যবহার করা হবে, কিংবা পরমাণু বিষয়ক সাবমেরিন ব্যবহার করা হবে, এগুলোতে হচ্ছে নিউজিল্যান্ড যাবে না। অস্ট্রেলিয়াকে বলছে এছাড়া তোমরা এসব বাদ দিয়ে যত প্রোগ্রামে তোমরা যাও, আমাদেরকে সাথে করে নিয়ে যাও, আমরা যাব, বাট এই টাইপের প্রোগ্রামে আমরা যাব না। সে কারণে কিন্তু নিউজিল্যান্ড এটাতে নাই। বুঝতে পারছো? এই 4টা দেশ হচ্ছে কোয়াডের সদস্য। এখন এটা কিন্তু নতুন প্রতিষ্ঠা না, নতুন করে আলোচনায় আর কি। লিখো প্রতিষ্ঠা 2007 সালে। প্রতিষ্ঠা 2007 সালে। লিখো প্রতিষ্ঠা 2007 সালে। লিখো অনুরূপ অনুরূপ একটি জোট আছে। লিখো অনুরূপ একটি জোট আছে, কোয়াডের মতো একটি জোট আছে, যার নাম মালাবর এক্সারসাইজ। যার নাম মালাবর এক্সারসাইজ। লিখো এটি মূলত সামরিক মহড়া। এটি মূলত সামরিক মহড়া। লিখো অনুরূপ একটি জোট আছে, কোয়াডের ফুল মিনিং না বললাম আমি, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। আমি বলেছি যে কোয়াডের মতো অনুরূপ একটি জোট আছে, সেটি হচ্ছে কি মালাবর এক্সারসাইজ। মালাবর এক্সারসাইজ। লিখো এখানে নিচে একটু লিখো মালাবর এক্সারসাইজটা কি, সামরিক মহড়া, এটা সম্পর্কে দুটো লাইন লিখি। 1992 সালে ইউএসএ ও ইন্ডিয়া এই মহড়া শুরু করে। 1992 সালে ইউএসএ ও ইন্ডিয়া এই মহড়া শুরু করে। কোন মহড়া? মালাবর এক্সারসাইজ। 1992 সালে ইউএসএ ইন্ডিয়া এই মহড়া শুরু করে। লিখো 2007 সালে তাতে যোগ দেয় জাপান। লিখো 2007 সালে তাতে যোগ দেয় জাপান। লিখো মাঝে মাঝে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরও এতে যোগ দেয়। মাঝে মাঝে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরও এতে যোগ দেয়। মাঝে মাঝে অস্ট্রেলিয়া সিঙ্গাপুরও এতে যোগ দেয়। বুঝছো? এই যে ট্রোজান আজাদ কালাম তোমাদের কল্যাণে লিখে দিচ্ছে সুন্দর করে। কি চমৎকার একটা বিষয়, তাই না? এবারে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অকাশ। খুবই আলোচিত, যদিও এটা হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এমনও হতে পারে আগামীকালকে যে এনএসআই পরীক্ষা দিবা সেখানে চলে আসবে। অকাশ তো বুঝতেই পারছো যে, আচ্ছা প্রথম কথা হচ্ছে লিখবা এটি একটি
এটি একটি নিরাপত্তা জোট। এটি একটি নিরাপত্তা জোট। এটি একটি নিরাপত্তা জোট। অস্ট্রেলিয়া, লেখো অস্ট্রেলিয়া, ইউকে ও ইউএসএ এর মধ্যকার জোট এটি। মধ্যকার জোট এটি। এই যে অস্ট্রেলিয়া থেকে এ নিছে, তারপরে ইউকে আর ইউএস এইটা নিয়ে কি করছে, অকাশ করছে, অকাশ। এইটা একদম রিসেন্ট গঠিত। লেখক গঠন 2021 সালের 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর 2021 সালের 15 সেপ্টেম্বর এটা গঠিত হয়েছে। আচ্ছা, নিচে একটি তথ্য লিখো যে এর অন্যতম উদ্দেশ্য, দেখো অন্যতম উদ্দেশ্য অস্ট্রেলিয়াকে, অন্যতম উদ্দেশ্য অস্ট্রেলিয়াকে পরমাণু সাবমেরিন তৈরিতে সহায়তা করা। পরমাণু সাবমেরিন তৈরিতে সহায়তা করা। পরমাণু সাবমেরিন তৈরিতে সহায়তা করা। অস্ট্রেলিয়াকে পরমাণু সাবমেরিন তৈরিতে সহায়তা করা। আচ্ছা, কিন্তু প্রকৃত উদ্দেশ্য আর কি? প্রকৃত উদ্দেশ্য বলি, প্রকৃত উদ্দেশ্য চীনকে ঠেকানো। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চীনকে ঠেকানো। আচ্ছা, তোমাদের যখন আমি কোল্ড ওয়ার ক্লাস নিয়েছিলাম, কোল্ড ওয়ার ক্লাস, তখন আমি তোমাদেরকে কোল্ড ওয়ার ক্লাসে আমি বলেছিলাম, আচ্ছা কোল্ড ওয়ার ক্লাসে তোমাদেরকে আমি ওই সামরিক প্রতিযোগিতা পড়িয়েছি। সেখানে আমি বলেছিলাম যে 1949 সালে আমেরিকা ন্যাটো তৈরি করে সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য। এরপরে আমেরিকা আরেকটা সংগঠন তৈরি করেছিল, সেটি হচ্ছে আনজুস। আনজুস, আনজুস কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস সিকিউরিটি ট্রিটি। এটা একটা সামরিক জোট 1951 সালে করেছিল আমেরিকা, যেটা সদর দপ্তর ছিল ক্যানবেরা, অস্ট্রেলিয়া। ক্যানবেরা, অস্ট্রেলিয়া। কিন্তু আমি কিছু আগেই বলেছি যে নিউজিল্যান্ড নিউক্লিয়ার ফ্রি ঘোষণা করেছে, ফলে আনজুস এই জোটটা মূলত এখন অকার্যকর। যেহেতু অকার্যকর, এদিকে চীনও শক্তিশালী হচ্ছে এই সমুদ্র অঞ্চলে, ফলে আমেরিকা নিউজিল্যান্ডকে বাদ দিয়ে এখানে যুক্তরাজ্যকে সাথে নিয়ে একটা নতুন জোট তারা তৈরি করলো। উদ্দেশ্য ওই একই, যাতে করে ঠেকানো যায়, কাকে ঠেকানো যায়, যাতে হচ্ছে গিয়ে তোমার চীনকে। এই উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করলো। ফলে এটা লিখে রাখো, এটাও একটু লিখে রাখো, যদি পরীক্ষায় এটা দিয়ে দেয় যে আনজুস কত সালে প্রতিষ্ঠিত, মানে সাম্প্রতিক প্রশ্ন আকারে না হলেও, তাই না? নিউজিল্যান্ড গেল না আকাশে, যাবে না তো? আমি তো বলেছি নিউজিল্যান্ড এগুলো কাজে যায় না।
ওকে, এইবারে আর একটা টপিক আলোচনা করে এই প্রথম দফার আলোচনাটা শেষ করে দিব আমি। প্রথম দফার আলোচনাটা আমি শেষ করে দিব। সেটি হচ্ছে G7 and B3W, G7 and B3W। আচ্ছা, G7 এটা তোমরা হচ্ছে যে জানো, তারপরে একটু লিখে নিই যে G7 হচ্ছে ধনী দেশগুলোর একটি জোট। ধনী দেশগুলোর একটি জোট, ধনী দেশগুলোর একটা জোট, এটা পৃথিবীর ধনী দেশগুলোর একটা জোট। একটু তথ্যটা লিখো, 1975 সালে প্রতিষ্ঠিত হয় G6 নামে, G6 নামে প্রতিষ্ঠিত হয়। 75 সালে প্রতিষ্ঠিত হয় G6 নামে। তখন 6টা দেশ সদস্য ছিল, তাই এটার নাম ছিল G6। ওকে, G6 নামে এটি প্রতিষ্ঠিত হয়। 1976 সালে কানাডা যুক্ত হলে, 1976 সালে কানাডা যুক্ত হলে নাম হয় G7। যখন কানাডা যুক্ত হলো তখন নাম হয় G7। এখানে আরো ঘটনা ঘটে, সেটি হচ্ছে 1998 সালে রাশিয়া যুক্ত হলে নাম হয় G8 নাম হয়ে গেছিল, কিন্তু 2014 সালে রাশিয়া বাদ হলে নাম হয় আবার G7। তার মানে এখন আবার G7। তাহলে এই G7 এ দেশগুলান কারা কারা আছে এটা একটু আমাদের জানা দরকার। আমি বলেছি যে G7 এর দেশগুলান হচ্ছে পৃথিবীর ধনী দেশগুলান, ক্ষমতাধর দেশগুলান। ক্ষমতাধর দেশের মধ্যে এখানে তো ইউএসএ থাকবে, ক্ষমতাধর দেশের মধ্যে এখানে ইউকে থাকবে, এখানে হচ্ছে যে ফ্রান্স থাকবে, এখানে হচ্ছে জার্মানি থাকবে, জার্মানি থাকবে। ওকে, তারপরে আমরা বলেছি যে এখানে কানাডা পরে যুক্ত হয়েছে, কানাডা। আচ্ছা, এই ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, এরপরে হচ্ছে কানাডা। কয়টা হইল? ইতালি, জাপান, এই 7টা। হ্যাঁ, ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা। তাহলে প্রথম যে G6 হয়েছিল এই 6টা নিয়ে, আর পরে এটা এসে যুক্ত হয়েছে। হ্যাঁ, পরে এটা যুক্ত হয়েছে। তো এগুলো তো পুরানো তথ্য। আমরা বলেছিলাম যে কনটেক্সট থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, রিসেন্ট একটা ঘটনা ঘটছে তার কনটেক্সট থেকে প্রশ্ন দিয়ে দেয়, সে কারণে এইভাবে আমরা একটু পড়াশোনা করতেছি। কিন্তু এইখানে একটা ঘটনা ঘটে গেছে যেটা অধিক গুরুত্বপূর্ণ আমাদের পড়ার জন্য, সেটিও 21 সালের জুন মাসের ঘটনা। তার মানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা এখান থেকে কিন্তু রয়েছে। সেটা হচ্ছে, লিখো 2021 সালের 2021 সালের 11 থেকে 13 জুন
2021 সালের 11 থেকে 13 জুন ইংল্যান্ডে G7 এর 47তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডে G7 এর 47তম সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখো। এই সম্মেলনে BRI এর বিকল্প হিসেবে এই সম্মেলনে BRI এর বিকল্প হিসেবে বিল্ড বেটার ব্যাকওয়ার্ড B3W গঠন করা হয়। দেখো, এই সম্মেলনে BRI এর বিকল্প হিসেবে বিল্ড ব্যাক বেটার লিখবা প্লিজ। বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড 3টা বি আর কি, এখানে B3 বলা হচ্ছে, B3W প্রতিষ্ঠিত হয়। লিখো, প্রতিষ্ঠিত হয়। লিখো, উন্নয়নশীল দেশগুলোর 2035 সালের মধ্যে 40 বিলিয়ন ডলার অর্থ প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন খাতে। 40 বিলিয়ন ডলার অর্থ প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন খাতে। লিখো, 40 বিলিয়ন ডলার অর্থ প্রয়োজন অবকাঠামোগত খাতে। লিখো, G7 দেশগুলো এই অর্থ সরবরাহ করবে। G7 দেশগুলো এই অর্থ সরবরাহ করবে। G7 দেশগুলো এই অর্থ সরবরাহ করবে। 2035 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন পড়বে 40 বিলিয়ন ডলার, আর এই দেশগুলো সেটা দিবে। মানে এই দেশগুলো যদি উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেয়, তাহলে তারা BRI না গিয়ে এদের সঙ্গে থাকতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এটা করা। এই হচ্ছে বিষয়, বুঝছো? এই তো লিখে দিতে পেরেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আসলে আলোচনা এ পর্যন্তই আজকে। আমরা মনে হয় আজকে আবার 3টার সময় একটা ক্লাস করব, বাকি টপিকগুলো নিয়ে আলোচনা হবে। আর তোমাদেরকে অবশ্যই একটা PDF-ও দেওয়া হবে। সেটি হচ্ছে যে খুব দ্রুতই আর কি 10 তারিখ 15 তারিখের মধ্যে আর কি একটা PDF দেওয়া হবে, ছোট PDF, এই 10-15 পৃষ্ঠার মতো একটা PDF, ফলে পড়ে শেষ করা যাবে। তাহলে 3টায় দেখা হবে। ভালো থেকো সবাই। ওকে, থ্যাংক ইউ। জি, বিকালে আলোচনা হবে।